সুপ্রিয় দর্শক, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। দ্য এফি লিডারশিপ লেন্সে আমাদের আজকের অতিথি বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারবিডার প্রেসিডেন্ট জনাব আব্দুল হক। জনাব হক একজন ট্রান্সপোর্ট বিশেষজ্ঞ। আজকে আমরা ওনার সঙ্গে আলোচনা করব যে বাংলাদেশের ট্রান্সপোর্ট পরিস্থিতি, বিশেষ করে গণপরিবহন কী পরিস্থিতিতে আছে, সেখান থেকে উত্তরণের উপায় কী আমরা আলোচনা করবার চেষ্টা করব। যে বাংলাদেশে এখনো পর্যন্ত একটু ছোট পরিসরে হলো অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না কেন, বুঝবার চেষ্টা করব যে এই ক্ষেত্রে বাধাগুলো কি, এর সমাধানও কি। জনাব আব্দুল হক, আপনাকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে ঢাকার পরিবহন ব্যবস্থার অবস্থাটা কীরকম, কিভাবে আপনি এটাকে মূল্যায়ন করেন? অনেক ধন্যবাদ। আপনি অত্যন্ত বেদনাকর একটা বিষয়ের দিকে দিকপাল করলেন। বস্তুতপক্ষে এটা দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী শহরে মহানগর, যেটা আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রেই ঢাকা আমাদের প্রাণকেন্দ্র কিংবা রাজধানী। সেইখানে তার যে গণপরিবহনের ব্যবস্থাটা, যে অবস্থা, সেটাকে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব একসময় নারকীয় বলেছেন শব্দটা। তো আসলে আমরা বলতে পারি যে আমাদের গণপরিবহনের অবস্থাটা প্রায় নারকীয়। তবে এটাকে উত্তরণের জন্য যেটা রাষ্ট্রীয় জরুরি দৃষ্টি আকর্ষণ দরকার ছিল, এখনও আমার মনে হয় সেটা আমরা দিতে পারিনি। তো 5ই আগস্টের এই বিশাল পরিবর্তন কিংবা বিপ্লব, গণ অভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা সর্বক্ষেত্রেই পরিবর্তনের জন্য একটা আকাঙ্ক্ষা, কিন্তু সাধারণত আমরা সবাই আকাঙ্ক্ষা করেছি, যে আশা করেছি যে একটা বড় পরিবর্তন হবে। সেই হিসাবে এই ঢাকা মহানগরের পরিবহন ব্যবস্থার এটা বড় রকমের সংস্কার, এটা বহু প্রতীক্ষিত এবং অত্যন্ত জরুরি। সেইখানে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা এখানে কেউ নজর দিচ্ছে না, সেটা হচ্ছে ঢাকা মহানগরীকে যে একটা বড় রকমের সংকট তৈরি হয়েছে উত্তর এবং দক্ষিণ দুইটা সিটি কর্পোরেশন করার কারণে। নগর শাসনে, নগর সরকার কিংবা সিটি গভর্নমেন্ট বলতে যা বোঝায়, সেখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে এবং সেটা খুব সুচিন্তিতভাবে করা হয়নি। এটা কিন্তু কোনো উদাহরণ না দুনিয়াতে যে একটা শহরে কেবল 2টা সিটি কর্পোরেশন। একটা মহানগরীতে অনেকগুলো মিউনিসিপ্যালিটি হতে পারে, যেমন টোকিওতে অনেকগুলো মিউনিসিপ্যালিটি আছে, 16টা না 17টা মেয়র আছে, আবার ওয়ার্ড আছে অনেকগুলো, অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা মেয়র। আবার কিন্তু টোকিও মহানগরের জন্য একটাই নগর সরকার, সেটা হচ্ছে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট, TMG। তার একজন গভর্নর, তার আন্ডারে কিন্তু নগর সেবাগুলো, পরিবহন, গভর্নেন্স, নিরাপত্তা, ফায়ার, এমনকি সোশ্যাল সার্ভিসেস সব কিন্তু নগর সরকারের। এখন আমরা এটা নিকটে দিল্লি চিন্তা করতে পারেন, দিল্লিতে কিন্তু একটা রাজ্যের মতো, এবং সেখানে একটা রাজ্য সরকার আছে, সেখানে একটা লেফটেন্যান্ট গভর্নর আছে, যদিও তাদের অন্য রাজ্যে গভর্নর, যেহেতু এখানে রাষ্ট্রপতি বসেন। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি পাশে ব্যাংককে দেখেন, ব্যাংকক কিন্তু একটা গভর্নর। তো এইভাবে ইন্দোনেশিয়া জাকার্তাতেও তাই, ফিলিপিন্সের ম্যানিলাতে তাই। এখন ঢাকায় 2টা সিটি কর্পোরেশন কী চিন্তা করলো, এটা নিয়ে কিন্তু তেমন আলোচনা হয়নি। যদিও আমাদের একটা স্থানীয় সরকার কমিশন করা হয়েছে, কিন্তু আমরা সুযোগ পাইনি। ফেডারেশন চেম্বারে কোনো নির্বাচিত বডি নাই, ব্যবসাদের সাথে কোনো আলোচনা আমি দেখি নাই হয়েছে কিনা। তো এখানে যে একটা নারকীয় অবস্থা বিরাজমান, এবং জনগণের জীবন, অর্থনীতি, শান্তি, নিরাপত্তা অনেক কিছু বিঘ্নিত হচ্ছে। আমাদের কর্মঘণ্টা, আমাদের পরিবেশ, প্রকৃতি, আমাদের এফিসিয়েন্সি, ব্যক্তির এফিসিয়েন্সি, সবটা কিন্তু এখানে জড়িত পরিবহনের সাথে। পরিবহন যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, আমার কাছে মনে হয় যে আমরা খুব সিরিয়াস হিসেবে দেখছি না। বর্তমান উপদেষ্টা ফজল কবির সাহেব কিন্তু একবার বলছিলেন যে BRT-কে বন্ধ করে দেব, রেগে গিয়ে উনি বলছিলেন। আসলে কিন্তু উনি আমার মনে হয় যথার্থই বলছিলেন, কারণ এখানে যে অথরিটি করা হয়েছে সেগুলো কিন্তু সুচিন্তিতভাবে করা হয়নি। একটা হলো যে পরিবহন বলছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, তার মানে সড়ক পরিবহনের কর্তৃপক্ষ। কিন্তু তার ফাংশন কি? ফাংশন হচ্ছে সে শুধু গাড়ির রেজিস্ট্রেশন দিচ্ছে, ফিটনেস দিচ্ছে, ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে। এই মডেলটা নিয়েছে তারা ব্রিটেন থেকে। ব্রিটেনে ওটাকে বলে DVLA, ড্রাইভার্স অ্যান্ড ভেহিকেল লাইসেন্সিং এজেন্সি। সেখানে যারা এখানে করেছে, এরশাদ সাহেবের সময় একটা আদেশ বলে করেছিল, একটা SRO করে তারা করেছিল এমনভাবে যেটার কোনো উদাহরণ দুনিয়াতে নাই। এখন তার পাশাপাশি আবার ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি একটা আছে, কিন্তু
সড়ক ও জনপথ অধিদপ্তরের এখানে। এই যে এত কর্তৃপক্ষ, তাদের কাজ কি, সমন্বয় কি, আমার কাছে মনে হয় এখানে বিরাট একটা মিসনোমার এখানে আছে। গভর্নেন্সের জায়গায়, ইনস্টিটিউশনের জায়গায় এইটা খুব বড় করে কেউ সামনে আনেনি, দেখছে না যে এর কারণে যে কত বড় ক্ষতি হচ্ছে। এই যে আজকে কে দায়ী যে ঢাকা শহরে আপনার এত যে আমি বলবো অবৈধ কিংবা অবাঞ্ছিত সন্তানের মতো আপনি জন্ম দিলেন, এই যে অটো, এখন আপনি চাচ্ছেন না, আসলো কি করে? কর্তৃপক্ষ কোথায় ছিল? এখন আপনি পুলিশকে দায়ী করবেন? পুলিশকে তো আপনি লাইসেন্সের দায়িত্ব দেন নাই। আপনি গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের পলিসি ডিসিশনের সঙ্গে যুক্ত ছিলেন নানা ক্যাপাসিটিতে, নানা সময়ে। তো এই জায়গাতে কোনো কন্ট্রিবিউশন রাখা যায়নি সেক্ষেত্রে? দেখুন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি প্রয়াত জামিল চৌধুরী স্যার, যিনি এসটিপি, ঢাকা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ফর ঢাকা, ওইটার উপদেষ্টা পরিষদে আমি ছিলাম। অনেকে প্রয়াত হয়েছেন। ডক্টর মোস্তাফিজ নামে একজন ছিলেন, জাপানে থাকতেন, তিনি ছিলেন। জামিল চৌধুরী স্যার ছিলেন এর প্রধান। অনেক সচিবরা ছিলেন, মিনিস্ট্রিগুলো ছিল, এজেন্সিগুলো ছিল। যখন এসটিপি প্রথম করা হয় ঢাকার জন্য কৌশলগত পরিবহনের প্রথম পরিকল্পনা ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় করা হচ্ছিল, তখন তারা বিআরটি নামক বাস র্যাপিড ট্রানজিট, যে বাসের জন্য নিবেদিত কিংবা ডেডিকেটেড লেন, যেটা গাজীপুর থেকে হয়ে আসছে, এখনও পর্যন্ত হয় না, কিন্তু সেটার পরিকল্পনাটা দিয়ে তারা চলে যাবে। লাস্ট মিটিংয়ে আমরা গিয়েছি, সেখানে আমি এবং মোস্তাফিজ সাহেব আমরা মিলে আগে আলাপ করলাম যে বাস দিকে কেবল বাংলাদেশের পরিবহন, ঢাকার পরিবহন সমস্যা মিটবে? এই মডেল তো আনছে কলম্বিয়ার বোগোটা থেকে। তো কলম্বিয়া একটা ছোট্ট দেশ, তার পপুলেশন কত, 4-5 মিলিয়ন হবে। বোগোটা রাজধানীতে কত লোক বাস করে? সেই মডেল ঢাকার মতো শহর মহানগরীতে, যেখানে কেবল মিরপুরে হয়তো কোটি লোকের বাস আছে, উত্তরাতে আছে কত, আমার মনে হয় 60-70 লক্ষ লোকের বাস, গাজীপুর মিলে। তো এখানে আমাদের জন্য মেসিভ ট্রেন, যে ট্রেনটা আছে সেটাকে আধুনিকায়ন করা, ইলেকট্রিক করা এবং মেট্রো করা, মাটির তলে মাটির উপরে আমরা চিন্তা করতে পারি, সস্তায়, নিরাপদ এবং আরামদায়ক পরিবহন দিতে না পারলে আমরা কিন্তু ইকোনমিক্যালি ডেভেলপ হতে পারবো না। তো আমরা যেটা বললাম, তখন কিন্তু কনসালটেন্টরা সব প্ল্যান তৈরি করে বিআরটির জন্য দিয়ে চলে যাবে, টাকা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এখন আমরা যে আপত্তি করলাম, জামিল চৌধুরী সাহেবকে আমি ব্যক্তিগত গিয়ে বললাম, স্যার এটা ঐতিহাসিক ব্লান্ডার হবে যদি আপনি এরকম একটা প্ল্যান দেন যেখানে রেল নাই, যেখানে মেট্রো নেই। তখন উনি আমার সাথে একমত হলেন এবং ওই মিটিংয়ে আমি প্রচণ্ড জোরে টেবিল থাপড়িয়ে চিৎকার করে কথা বলেছি, বলে আজকের কিন্তু মেট্রো কিন্তু আমাদের চিন্তার অবদান। আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা জড়িত ছিলেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই। অনেকে মরে গেছেন, তাদেরকে মাগফিরাত কামনা করি, যে আমরা না থাকলে প্রাইভেট সেক্টর থেকে আজকের এই মেট্রো হতো না। এবং এই মেট্রো আসলো কেন? যখন জাপানকে সাবেক প্রধানমন্ত্রী নিঃশর্ত সমর্থন দিলেন নিরাপত্তা পরিষদে, জাপান নিরাপত্তা পরিষদে হতে পেরে বাংলাদেশের যে তোমাদের কি চাই, কি আমরা তোমাদের করতে পারি, তখন জাপান কিন্তু অনেকটা বলতে পারেন যে কত, প্রায় 6 থেকে 8 বিলিয়ন ডলারের প্রকল্পগুলো দিলেন। তার মধ্যে মেট্রো ছিল, মাতারবাড়ি পাওয়ার প্রজেক্ট এবং আমাদের 3rd টার্মিনাল। এইভাবে কিন্তু জাপানকে ধন্যবাদ জানাই যে তারা একটা মেট্রো আমাদের করে দিয়েছেন। কিন্তু আমাদের উচিত হবে এই মেট্রোকে দেখে নিজস্ব চিন্তায়, নিজস্ব টেকনোলজিতে বাইরে থেকে এনে সমন্বয় করে অনেক লো কস্টে আমাদের ভাষা তৈরি করা, যেটা আমাদের চিন্তাবিদদের মাথায় নাই। কারণ কেন বলছি, জাপান কিন্তু একটা ট্রেন আমদানি করেছিল ব্রিটেন থেকে, তারপরে তারা তৈরি করেছে, তৈরি করতে করতে তারা ইউরোপকে ছাড়িয়ে পরে বুলেট ট্রেন আবিষ্কার করেছে। বাংলাদেশে কিন্তু পাকিস্তান আমলে সৈয়দপুরে বিশাল রেলওয়ে ওয়ার্কশপ ছিল, আজও কিন্তু আছে। তাহলে আমরা কি, আমার বয়স আজকে 73 এবং আমাদের যে অভিজ্ঞতা, আমি মনে করি অনেক কিছু আমাদের ব্যবসায়ীদের, আমাদের ইন্ডাস্ট্রিয়াল দিকের সাথে নিত, তাহলে কিন্তু আমরা লো কস্টে করতে পারতাম। আপনাকে এখনও বলি যে ডিজাস্টারটা হয়েছে, যে রেলের উপর দিয়ে আপনি বিআরটি করেছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কিন্তু রেল যে দোতলা করবেন সেই পন্থা কিন্তু শেষ হয়ে গেল চিরজীবনের জন্য। ওকে, আপনি এখন নারায়ণগঞ্জ থেকে গাজীপুর এখনও কিন্তু আমরা ইলেকট্রিক করতে পারি, অনেক লো কস্টে করতে পারি। আমি বলবো ডিটিসিএ, এখন যে ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি যেটা আছে, তারা সেদিন একটা প্রজেক্ট করছে, সেখানে কিন্তু এই রেল নাই, অথচ আমরা অনেক লো কস্টে কিন্তু এটা করতে পারি। কিছুই না, লাইন বাড়িয়ে দিয়ে আমরা কিন্তু ইলেকট্রিক করে কিন্তু বিলিয়নস অফ ডলার দরকার নাই, কিন্তু আমরা করতে পারি। ট্রেনটা আমদানি করা অথবা এমনকি কোচ আমরা তৈরি করতে পারি। তো ফলে এইটার জন্য দরকার বুদ্ধি, প্রাইভেট সেক্টর আইডিয়া,
দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কীভাবে হতে পারে সেই চিন্তা, আমাদের নিজস্ব ধ্যান ধারণা, নিজস্ব টেকনোলজিক্যাল ক্যাপাসিটিকে ইন্সপায়ার করা এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কী কী হতে পারে সেই চিন্তা লাগবে। অর্থাৎ যারা এগুলো করছেন তারা কিন্তু প্রকল্প প্রেমে মগ্ন, খালি প্রকল্প প্রকল্প। তাদের প্রকল্প করে কিন্তু বাংলাদেশকে অনেকটা দেউলিয়া করে ফেলা হয়েছে, অলিগার তৈরি করেছে এবং পাচার এমন হয়েছে যে পৃথিবীর ইতিহাসে বোধহয় এরকম ঘটে নাই। তো সেজন্য আমি বলবো যে ঢাকার ট্রান্সপোর্টে ঢাকাকে যদি এখনও বাঁচাতে হয় তাহলে একটা গভর্নমেন্ট করতে হবে। ঢাকা মেট্রোপলিটন গভর্নমেন্ট হতে পারে এবং সেখানে 5-6-7টা সিটি কর্পোরেশন হতে পারে কিংবা মিউনিসিপ্যালিটি হতে পারে, যার আলাদা মেয়র হতে পারে, যেমন গুলশান বনানী মিলে, পূর্বাঞ্চল মিলে ওদিকে একটা হতে পারে, মিরপুরে একটা হতে পারে কমপক্ষে, উত্তরাতে হতে পারে একটা, তো মিনিমাম 2টা হতে পারে, পুরনো ঢাকায় কিন্তু এইসব অঞ্চলে হতে পারে। এইভাবে ঢাকাকে বরং আপনি যদি এই ওয়ার্ডগুলোকে ইমপ্রুভ করে মিউনিসিপ্যালিটিগুলোকে আরও সমন্বয় করা হয় তাহলে সার্ভিস বাড়বে, নগর আরও লিভেবল হবে এবং সবচেয়ে বড় কথা ট্রান্সপোর্ট এবং টোটাল গভর্নেন্সের জায়গায় এখন যে ওভারল্যাপিং, তারপরে অনেকগুলো আপনার সমন্বয়হীনতা আছে, এতগুলো মিনিস্ট্রির যে এক ধরনের জগা খিচুড়ি, সেখান থেকে কিন্তু বেরোবার উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। প্রশ্ন হচ্ছে আমরা করতে চাই কিনা। আমাদের কজন মেয়র এই প্রস্তাব রেখেছিলেন বিভিন্ন সময় এবং সেই সময়ের সরকারি দলের মেয়রও ছিলেন যে সিটি গভর্নমেন্ট একটা আমাদের করতে হবে। এখানে বাধাটা কি দেখছেন আপনি? বাধাটা হচ্ছে আমাদের সরকার প্রধান যারা থাকেন তারা সবসময় মনে করতেন তাদের ক্ষমতা যেন কমে না যায়, এই যে ফিয়ার কিংবা তাদের কর্তৃত্ব যেন কমে না যায়। আবার আমাদের এতগুলো মিনিস্ট্রি আছে, বলা হচ্ছে এই এতগুলো মিনিস্ট্রি কি আমাদের সম্পদ না আপদ? তারা কি আপনার ফ্যাসিলিটেটর নাকি তারা ইজ ব্লকিং আওয়ার ওয়ে? এখন এই যে ফ্যাসিলিটেটর না ব্যারিয়ার, এই জিনিসটা যদি আমরা সামনে আনি তাহলে যেই সংস্কারের জন্য এত মানুষ প্রাণ দিল, বাংলাদেশকে একটা অ্যাক্সেলারেটেড গ্রোথের দিকে নিয়ে যাওয়া, আমাদের জীবন মান উন্নত করা, তার মধ্যে কিন্তু আপনার ইস্যু আছে আপনার আবাসন পরিবহন। এটা তো মৌলিক, জীবনের পরেই কিন্তু আসে আবাসন এবং পরিবহন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আমরা ওরকম গুরুত্ব দিই নেই। আমি মনে করি পরিবহন খাতে একটা মিনিস্ট্রি হওয়া উচিত, জল স্থল আকাশ সবটা মিলে, এবং পরিকল্পনাগুলো একটা জায়গা হওয়া উচিত। সেখানে ঢাকা মহানগর যেভাবে এখন বিস্তৃত হয়েছে এবং আমরা যে সুযোগগুলোকে হারিয়ে, যেমন পূর্বাঞ্চলে আমরা আবাসিক এলাকা করেছি, করে আমরা পাকিস্তানের মতো করে গুলশানে যাকে প্লট দিয়েছেন সে একটা 1 কোটি টাকার মানে এক বিঘার প্লট আজকে হয়তো 200 কোটি 300 কোটি টাকা বিক্রি করে টাকাটা ডলার করে কানাডা নিয়ে চলে যাচ্ছে ওনার 14 গোষ্ঠীর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। কিন্তু পৃথিবীর কোনো সভ্য দেশে, স্বাধীন দেশে যেখানে সার্বভৌমত্ব আছে জনগণের, সেখানে কিন্তু এটা সম্ভব নয়। আপনি চীনে যান, আপনাকে এরকমভাবে দেবে না। ভিয়েতনামে যান, নো। আমরা তো মুক্তিযুদ্ধ করেছিলাম, আমি মুক্তিযুদ্ধ করছি, আমাকে কেন আপনি 1 বিঘা জমি দিলেন যে জমি আমি বিক্রি করে চলে যেতে পারি? এটা যেমন হতো ইন্ডাস্ট্রির জন্য হতো। পূর্বাঞ্চল যদি আজকে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন হতো তাহলে কিন্তু আমাদের ইকোনমিক গ্রোথ আরও 3 থেকে 4% বেশি হতে পারত। আমরা অনেক ট্রেন্ড মিস করেছি। যখন জাপানিরা বলছে আপনি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেন, তখন আমরা রেসিডেন্সিয়াল এরিয়া করেছি এবং ব্যক্তিদেরকে, প্রভাবশালী মানে শাসক শ্রেণীকে আমরা জমি দিয়েছি, আদিবাসীদের উচ্ছেদ করে, কৃষকদেরকে উচ্ছেদ করে। আমার মনে হয় বাংলাদেশের টোটাল একটা পরিবর্তনের জন্য যে ব্যাপক পরিবর্তন দরকার ছিল, সংস্কার দরকার ছিল, দ্যাট ইজ ইয়েট টু বি ডান। ঢাকা শহরে যে ট্রান্সপোর্ট মেস, এটা তো অনেক ধরনের ইম্প্যাক্ট তৈরি করছে, কিন্তু এটার ইকোনমিক ইম্প্যাক্টটা কি হচ্ছে সেটা যদি একটু আপনি। ইকোনমিক ভয়াবহ, কারণ যারা গবেষণা করেছে দেখেন ঢাকার ট্রান্সপোর্টের জন্য ইউএনডিপি, আজকে আপনার সামনে অন রেকর্ড বলতে চাই, এবং ওয়ার্ল্ড ব্যাংক, তাদের 2 জন টপ লেভেলের ট্রান্সপোর্ট যে কনসালটেন্ট ছিলেন, বিশ্বব্যাংকের প্রধান, ইউএনডিপিরও ট্রান্সপোর্ট প্রধান, 2 জনে মিলে ঢাকা থেকে যাওয়ার পথে কয়েক বছর আগে, 5-7 বছর আগে বলেছিলেন যে বাংলাদেশের ট্রান্সপোর্ট ব্যবস্থার উন্নয়নের জন্য বিশ্বব্যাংক এবং ইউএনডিপি সাহায্য করতে প্রস্তুত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কীরকম সাহায্য আমরা নিলাম যে তার কোনো আমরা দৃশ্য দেখতে পাচ্ছি না, কেবলই কি প্রকল্প? আমি মনে করি এই জায়গায় যে বিশাল রকমের একটা ক্ষতি হয়েছে যেটা কখনো পুরোপুরি হবে না। একদিকে তো আমরা মানে গণহত্যার মতো, আমাদের বর্তমান বাণিজ্য উপদেষ্টা সেদিন বলছিলেন আমাদের এখানে সড়কের মৃত্যুটা গণহত্যার মতো, ওনার ভাষায় উনি বলছিলেন। আমার কাছে মনে হয় কথাটা সঠিক। এত মানুষ পৃথিবীর কোথাও এভাবে মারা যায় না। শুধুমাত্র মিসম্যানেজমেন্ট, এখানকার আমাদের অব্যবস্থা,
চিন্তাহীনতা, বিশৃঙ্খলা। আপনি ক্যান্টনমেন্টের ভিতরে গেলে আপনি নিয়ম মানছেন, বাইরে আসলে মানছেন। কারণ কি, বাইরে ক্যান্টনমেন্টে হয়তো 500 গাড়ি, বাইরে তো 5000 গাড়ি, 50,000 গাড়ি আছে সেজন্য। কিন্তু এটা কি একেবারেই সম্ভব নয়? এটা কিন্তু সম্ভব। হ্যাঁ, এটা তো সামনে আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, একটা দেশে আপনার সামরিক বাহিনী, এতগুলো বাহিনী আছে, কেন আছে? তারা কি কেবল যুদ্ধের জন্য আছে? তারা তো শান্তিকালীন সময় আফ্রিকাতে গিয়ে ফেইল্ড স্টেটের ইলেকশনও করছে। তাহলে আমার দেশের কেন আপনি সরকারগুলো তাদের ব্যবহার করছে না? কেন বলছে না যে তুমি এন্টায়ার কান্ট্রির ট্রান্সপোর্টকে ডিসিপ্লিনে আনো? এটা তো হতে পারত। আমার মনে হয় সরকারগুলো এ ব্যাপারে যথেষ্ট মূল্যায়ন করেন এবং নজর দেন। এটা কিন্তু এমন না যে হতে পারে না। আমাদের বুয়েটের ছেলেরাই, ইঞ্জিনিয়াররাই বলছিল যে আমরা অনেক কম খরচে, এখন কিছুটা হাত দিয়েছে। আমি ধন্যবাদ জানাই ডিএমপির কমিশনার, খুব সৎ মানুষ এবং খুবই একটা ভালো অফিসার। তিনি কিন্তু উদ্যোগ নিয়ে ইতিমধ্যে শুরু করেছেন যে সিগন্যালগুলোকে ঠিক করা। এটা অনেক কম মূল্যে, অনেক কিছু আমরা অনেক কম মূল্যে করতে পারি যদি আপনি আপনার দেশের ব্যবসায়ী, আপনার দেশের উদ্যোক্তা, আপনার দেশের তরুণদেরকে, আপনার দেশের উদ্ভাবনীকে মূল্যায়ন করতেন। আপনি তো সবই করছেন কেবলমাত্র ইয়ের জন্য, প্রকল্প। ঢাকার ট্রান্সপোর্টের যে বর্তমান একেবারে আনবিয়ারেবল পরিস্থিতি তৈরি হয়েছে, এটার কন্ট্রিবিউটর কারা? কি কি উপাদান এই অবস্থা তৈরি করলো? প্রথমত অ্যাকচুয়ালি পাবলিক ট্রান্সপোর্টের জায়গাটাতে একটা বড় রকমের নৈরাজ্য তৈরি হয়েছে। রুটগুলো যখন রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন প্রভাবশালী মহল ইচ্ছামতো রুট করেছে, সেখানে কোনো বিজ্ঞানকে মানা হয়নি। সেখানে মানা হয়নি যে এক ফার্ম গেট দিয়ে কত জায়গায় গাড়ি যেতে পারে। হাবগুলাকে, হাব সিস্টেম ছিল পাকিস্তান আমলেও, কিন্তু কমলাপুর থেকে সদরঘাট ফর এক্সাম্পল, একটা যে ওয়াটার হাব, ট্রেন হাব। তারপরে কমলাপুর থেকে আপনার মনে করেন মিরপুর হতে পারত, আবার সদরঘাট থেকে মিরপুর ছিল, কিংবা আপনি নিউ মার্কেট থেকে মিরপুর ফর এক্সাম্পল। এখন নারায়ণগঞ্জ থেকে গাজীপুর যাচ্ছে ঢাকার উপর দিয়ে। এই যে কোনো দরকার ছিল না কিন্তু এটা। তো এইসব চিন্তাহীনতা টোটালি কিন্তু রুট প্ল্যানিংয়ের জায়গাটা ধ্বংস হয়ে গেছে। তাতে প্রভাবশালীরা প্রভাব বিস্তার করে, এই যে এটা লাভজনকও না খুব বেশি, এবং এটা টোটালি একটা মাফিয়াদের নিয়ন্ত্রণে গিয়ে এটা টোটালি মিসনোমার আছে। এখানে বোম্বেতে যেমন আছে, বোম্বেতে কিন্তু একটা সরকারি কর্তৃপক্ষ, বোম্বে ইলেকট্রিক অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি অর কর্পোরেশন, তারা করে থাকে একই কোম্পানির আন্ডারে সব বাস। কোনো না কোনোভাবে ঢাকায় কিন্তু বাসগুলোকে একটা ডিসিপ্লিনে আনতে হবে। এখানে অনেক বিনিয়োগ লাগবে। আগামীতে হয়তো ইলেকট্রিক বাস দেওয়া যেতে পারে, কিন্তু টোটাল রুট বিন্যাসকে পরিকল্পনা করে, প্ল্যান করে হাব তৈরি করা লাগবে। এবং যেমন ধরেন আপনি যদি গাজীপুর যান, তাহলে আপনি কমলাপুর যাবেন, কমলাপুর ট্রেনে চলে যাবেন গাজীপুর, কিংবা আপনি মতিঝিলের ইয়েতে এসে মেট্রোতে এসে। আমরা করণীয়গুলো সম্পর্কে আলাদা আলাপ করব। আমরা এখন এই সমস্যা তৈরি হলো কি কি কারণে, সেগুলো একটু ফোকাস করব। যেমন ধরেন আপনার মানুষ যদি একটা মধ্যবিত্ত একটা গাড়ি কিনতে চায়, কিনতে পারছে না কেন? এত বেশি দাম, এত বেশি শুল্ক কর, সেই জন্য কিন্তু মানুষ কিনতে পারে না। যার জন্য একটা সিএনজি অটো রিক্সার দামও কিন্তু 18 লাখ টাকা ঢাকায়, ওই যে লাইসেন্সের ভ্যালুর কারণে। অথচ 18 লাখ টাকা দিয়ে কিন্তু একটা গাড়িও পেতে পারতো। ট্যাক্সি সার্ভিস এখানে সফল হলো না, কারণ এইসব মিসনোমারের কারণে কিন্তু। ফলে বাংলাদেশে রাজধানী শহর আমরা বলছি, কিন্তু এখানে কোনো ট্যাক্সি সার্ভিস নাই। এখন উবার কিছুটা হলে আছে, বাট এইটা যেমন ধরুন ইংল্যান্ডের মতো জায়গায়, লন্ডনে আপনি কিন্তু গাড়ি আমদানি করলে কোনো বয়সসীমা নেই, শুধু ইমিশন স্ট্যান্ডার্ড, দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করে মেনটেন করে আপনি গাড়ি আমদানি করতে পারেন। শুল্ক করা খুবই সামান্য। আবার গাড়ি তারা তৈরি করে, তাদের এখানে প্রায় 17 মিলিয়ন নতুন গাড়ির বাজার, আর 7 মিলিয়ন হচ্ছে আপনার পুরনো গাড়ির বাজার, আর 1.7 মিলিয়ন 17 লক্ষ হচ্ছে নতুন গাড়ির বাজার। তাহলে সে ব্রিটেন যদি বয়সসীমা নির্বিশেষে আমদানি করতে দেয়, নিজে উৎপাদনকারী হয়েও, আমি তো কোনো উৎপাদনকারী নই, আমি কেন 5 বছর করে রেখেছি যাতে অন্যকে বাজার তৈরি করে দিচ্ছি নতুন গাড়ির নামে। আবার ম্যানুফ্যাকচারিং কথা বলছেন, 70 বছর আগে থেকে তো প্রগতি তৈরি গান্ধারা ছিল, মেশিন টুলস ফ্যাক্টরি ছিল, কই তৈরি তো হয় নাই। স্বাধীনতার পরে কিন্তু আমরা ওই জায়গায় যেতে পারি নাই। এখন তো বাজারটা এত ছোট, 30-35 হাজার ইউনিট গাড়ি বিক্রি হয়, সেটা দিয়ে কেন্দ্র করে কিন্তু কোনো নতুন গাড়ি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা কিন্তু চাই নতুন গাড়ি আসুক, কিন্তু পাশাপাশি ইউজড গাড়ির যেটা বাজার অর্থনীতি আছে, মানুষ যেন কিনতে পারে তার নিরাপত্তার জন্য। বিলাসী যেটা, সেটা বিলাসী ট্যাক্স করে না, তা আমরা 200-300-500% করে। কিন্তু বেসিক গাড়ি যেটা, কেন আপনার এখানে সিএনজির দাম 18 লাখ টাকা হবে? যদি আপনি ট্যাক্স কমিয়ে দিতেন, তাহলে গাড়ি আপনি 18 লাখের কমে পাওয়া যাওয়ার কথা। আপনি যদি একটা গাড়ি $7,000-8,000 পাওয়া যায়, তাহলে 10 লাখ, আপনি ডিউটি 5 লাখ নেন,
15 লাখ, তাহলে 17 লাখ গাড়ি হতে পারতো, মধ্যবিত্তের জীবন উঠতি, মধ্যবিত্ত আরও বাড়তো, রেভিনিউ পেতেন, নিরাপত্তা বাড়তো, সারা দেশে কিন্তু একটা চিত্রটা পাল্টে যেত। এখন পাচ্ছে না বলে কিন্তু মানুষ এই অটোতে চড়ে, তারপরে সাইকেলের মধ্যে মেশিন লাগাচ্ছে, ব্যাটারি লাগাচ্ছে, মানে উল্টে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে এটা, এবং মৃত্যুর হার এত বেড়েছে বাংলাদেশে, যেটাকে কিন্তু আমরা একটা গণহত্যার মতো অবস্থা হয়ে গেছি। কিন্তু আমাদের এখন ঢাকা শহরের রাস্তার যে অবস্থা, তাতে করে যে প্রাইভেট গাড়িকে আমরা আর এনকারেজ করতে পারবো? আপনি যদি প্রাইভেট গাড়ি ডিসকারেজও করেন, যেমন জাপানে সবচেয়ে বেশি ট্রেন চলে, মাটির নিচে কয়েক তালা আছে, কিন্তু 1, 2, 3, 4টা স্টেজও আছে, তারপরেও কিন্তু তারা পৃথিবীর সবচেয়ে বেশি গাড়ি তৈরি করে। অর্থনৈতিক অ্যাফ্লুয়েন্সের সাথে মানুষ একটা গাড়ি নিতে চায় ব্যক্তিগত ব্যবহারের জন্য, সেটা কিন্তু কোনোদিনই বাধা হবে না। বাট আমি প্রচণ্ডভাবে পাবলিক ট্রান্সপোর্টের পক্ষে। যদি আমরা লো কস্টে ট্রেন করতে পারি, এবং সেটা সম্ভব ছিল আমাদের, যেহেতু ট্রেন লাইন ব্রিটিশ আমল থেকেই ছিল, এটাকে ইমপ্রুভ করা। তা না করে আমরা কেবল চলে গেলাম প্রকল্প, ওই $1 বিলিয়ন প্রকল্প ছাড়া কারো মাথা কিছু আসে না। অথচ আমাদের এখানে কিন্তু পাকিস্তান আমলে আমি যেটা বলছিলাম যে রেলের বগি এখানে তৈরি হতো, এখনও সেটা অসম্ভব না কিন্তু। তাহলে আমরা অনেক লো কস্টে এই ট্রেনগুলো করতে পারতাম। টেকনোলজি হাইটেক যেগুলো আমদানি করে বাকিটা এখানে আমরা করলে কিন্তু, আমরা জাপান থেকে আনছি মডেল তৈরি করি, জাপানটা ফলো করে আমরা তৈরি করি, কিছু চায়না থেকে, কিছু অন্য জায়গা থেকে এনেও কিন্তু আমরা করতে পারি, অনেকটাই কিন্তু আমরা লোকালাইজ করতে পারতাম। তাহলে কিন্তু কস্টটা অনেক কমে যেতে পারতো, সামর্থ্য তৈরি হতো, এবং লো কস্টে একটা পাবলিক ট্রান্সপোর্ট তৈরি করা সম্ভব ছিল আমি মনে করি। মানে ইন্টারেস্টিং, আপনি রিপ্রেজেন্ট করেন গাড়ি ইম্পোর্টারদের, কিন্তু আপনি আবার প্রাইভেট গাড়ি ইম্পোর্টারদের আপনি প্রমোট করেন পাবলিক ট্রান্সপোর্ট। আমি কিন্তু একটা অন রেকর্ড আছে, সাইফুর রহমান সাহেবের সময় আমাকে প্রশ্ন করেছিল যে তুমি গাড়ির ব্যবসা করো, তুমি রেলের জন্য সারাদিন বসে থেকে। আমি স্যার, রেল ছাড়া কিন্তু দেশের উন্নয়ন সম্ভব না। আপনি প্রাইভেট গাড়ি কিংবা বাস ট্রাক দিয়ে, কিংবা আপনি যেমন আমরা কন্টেনারগুলো যদি ট্রেনে আনতে পারতাম, আমি মনে করি প্যাসেঞ্জার ট্রেনের চেয়ে বেশি দরকার ছিল কন্টেনার ট্রেন, তাহলে কিন্তু অনেক লো কস্টে হতো। এবং নদী পথে, সমুদ্র পথে, নদী পথে যদি করতে পারতাম, তাহলে আমরা কিন্তু অনেক কম্পিটিটিভ হয়ে যেতে পারতাম। এখন রোডে আনতেছে, কস্ট অনেক বেশি, তেল লাগে, অ্যাক্সিডেন্ট বাড়ছে, আমরা রোড তৈরি করার আমাদের জায়গা নাই। ফলে এইসব চিন্তা, কিন্তু ট্রান্সপোর্ট কিন্তু জানেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া, যেটার জন্য অন্যান্য দেশে ট্রান্সপোর্ট মিনিস্ট্রি আলাদা আছে, এবং ট্রান্সপোর্টকে বলা হয় ব্লাড লাইন অফ এভরি কমিউনিটি। উইথ ট্রান্সপোর্ট পিপলস লাইফ ইকোনমি থ্রাইভস, উইদাউট ইট দে ডাই। দেয়ারফর ট্রান্সপোর্টকে অনেক গুরুত্ব দেওয়া উচিত ছিল। আনফর্চুনেটলি আমি আমাদের এখনও পর্যন্ত সেভাবে দেখছি না। যে আমরা অনেক বলেছি, বয়স তো শেষ হয়ে গেল, এখন যে কোনো দিন হয়তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই বেদনা নিয়ে হয়তো মৃত্যু হবে যে আমাদের দেশে আমরা চিন্তা সেল করতে পারি না, আমরা চিন্তা ধার করি, কনসালটেন্ট থেকে ধার করি। আপনি ঢাকার ট্রান্সপোর্ট মেসের যে সমাধান, এখনও কিন্তু আমি উপদেষ্টা পরিষদে আছি, আমাকে নিয়েছে। সেদিন আমি এসব কথা বলেছি, তারা হয়তো পছন্দ করে না, কিন্তু আমি বলছি দেখেন আমরাই কিন্তু লড়াই করে মেট্রো নিচ্ছি, তাহলে মেট্রো নামক কিছুই আপনাদের পরিকল্পনা ছিল না, আপনারা চিন্তা করতে পারেন নাই। বাট আমি ক্লেম করতে পারি অন রেকর্ড, ইট ওয়াজ উই হ্যাভ থট ইট অ্যাবাউট। আমি গাড়ির ব্যবসা করি, কিন্তু আমি আপনাদেরকে জোর করে বাধ্য করেছি। তারপর আজকে আমার আলোচনা পছন্দ করবেন না, বাট আমি যেহেতু মুক্তিযুদ্ধ করছি, আমি কিন্তু সত্য কথা বলতে পছন্দ করি, ভিতরে আমার আগুন আছে। জনাব আব্দুল হক, আপনি একটা জিনিসের প্রতি আলোকপাত করলেন যে ট্রেন আমাদের লাগবে ঢাকা ট্রান্সপোর্টের জন্য। আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আর কি করণীয়? না, এখন কিন্তু সরকার বেশ কয়েকটা মেট্রোর পরিকল্পনা নিয়েছে, একটাই না হয়েছে, আরও কয়েকটা নিয়েছে। আমার পরামর্শ হলো যে কেবল আমদানি নির্ভর, অত এক্সপেন্সিভ না করে এটাকে লো কস্ট কীভাবে করা যায় চিন্তা আমরা করতে পারি। এবং তার জন্য প্রযুক্তি, স্থানীয় চিন্তা, লোকালাইজেশন অফ মেনি অফ দ্য থিংস করা সম্ভব কিন্তু। এবং সোর্সিংগুলোকে আমরা যদি ভিন্নতর করি, তাহলে কিন্তু আমরা এটাকে করতে পারি বলে আমার দৃঢ় বিশ্বাস। যে আমরা লোকাল একটা সরকার বেসরকারি খাত মিলে একটা কোম্পানি করা, তাহলে কিন্তু এটা সম্ভব। তাহলে এবং শুধুমাত্র গভর্নমেন্ট করতে গেলে আমি মনে করি ইট ইজ নট দি বিজনেস অফ দি গভর্নমেন্ট টু ডু বিজনেস। যেখানে গভর্নমেন্ট বিজনেস করে আমাদের দেশে, সেখানে তাকে লস দিতে হয়, তার অনেক রকমের সমস্যা দিয়ে তৈরি হয়। এখন যদি মনে করেন যে আমি এখান থেকে একটা ইলেকট্রিক লাইন কুমিল্লা পর্যন্ত করব, তাহলে কী হবে, কোনো কোম্পানিকে যদি দেওয়া হয়, আপনি পিপিপি আকারে যদি দেন, সে কিন্তু চিন্তা করবে কিছু দূর পরই সে শহর তৈরি করবে স্টেশনের কাছে। এই যে আরবানাইজেশন হবে, তাতে কিন্তু সে $1 বিলিয়ন রোজগার করবে, এবং সে পাশাপাশি ট্রেন লাইনটা তৈরি করবে। জাপানে কিন্তু এরকম আছে, এই ট্রেনগুলো কিন্তু সাবার্বের সবগুলো কিন্তু প্রাইভেট কোম্পানি।
সব প্রাইভেট কোম্পানি, এবং তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় নগর তৈরি করে, নগরায়ন হয়েছে তাদের দ্বারা। ফলে বাংলা এখান থেকে নরসিংদী ফর এক্সাম্পল হতে পারে, এখান থেকে কুমিল্লা হতে পারে, এখান থেকে ময়মনসিংহ ইতিমধ্যেই কিন্তু অনেকটা হয়েছে, মাওয়ার দিকে হতে পারে। ফলে ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজ করা, ইন্ডাস্ট্রিগুলো ছড়িয়ে দেওয়া, এবং ইকোনমিকে যদি আমরা গ্লোবালাইজ করতে চাই তাহলে ট্রান্সপোর্টের ইম্প্রুভমেন্ট ছাড়া ইট ইজ ইম্পসিবল, এবং সবটা ইম্পোর্ট করে অনেক এক্সপেন্সিভ, এটা ভাবল। অর্থাৎ আমরা তো নদীকে ধ্বংস করে ফেলেছি। এই ঢাকা হওয়া উচিত ছিল আপনার নদী কেন্দ্রিক, এতগুলো নদী প্রকৃতি দিয়েছিল সেগুলোকে আমরা ধ্বংস করেছি। যে নদীর পাড়ে বসে কবিরা তার প্রিয়ার রূপ কল্পনা করত, কালো কেশের প্রিয়ার সাথে তার চোখের সাথে, সেটা এখন বিষের নহর, আমরাই ধ্বংস করছি। আমার বয়স দশায় আমি ছোটোকালে নদীতে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে পড়েছি আমি, কিন্তু ইন 1965। আজকে আমি সেখানে ঝাঁপ দিয়ে দূরে করতে থাকবো, পার হওয়া যায় না, দুর্গন্ধে পল্লের মৃত্যু। অতএব এগুলোকে ইমপ্রুভ করা, কোরিয়াতে কিন্তু হয়েছিল, তারা কিন্তু সেগুলোকে আবার উদ্ধার করেছে। আমি মনে করি তরুণ প্রজন্ম যারা, তাদের কাছে বার্তাটা দিতে চাই, তাদের কিন্তু এই সিস্টেম বের করে বেরিয়ে এসে সংস্কার করতেই হবে, পরিবর্তন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। বাংলাদেশ, আমি মনে করি আহমদ সাবা বলতেন, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে সবচেয়ে সম্ভাবনাময় দেশ, কারণ সে মুক্তিযুদ্ধ করেছে, ভারত করেনি, পাকিস্তানও করেনি, তারা নেগোসিয়েটেড সেটেলমেন্ট হয়েছে, রাতের অন্ধকারে সাইন করে গেছে। আমরা কিন্তু রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম। সেই জন্যই আমাদের চিন্তাটা ভিন্ন হবে। আমাদের এখানে সকল ক্ষুদ্র জাতিসত্তা, সকল মতের, সকল ধর্মের মানুষের জন্য আধুনিক বাংলাদেশ আমি মনে করি সম্ভব, এবং সেই জন্যই কিন্তু 5ই আগস্টের এই পরিবর্তনকে আমি মনে করি ইটস এ মাইল ফলক, নট অনলি ফর বাংলাদেশ, ফর দি গ্লোবাল কমিউনিটি, যে আমরা পরিবর্তনের জন্য রক্ত দিতে জানি। দেয়ারফর আমি আজকে বলি, আমাদের সব বাহিনীদেরকেও বলবো, আপনারা যারা মনে করেন যে ইজিপ্টের বাহিনীর মতো, ফেরাউনের মতো চিন্তা করেন, পাকিস্তানের বাহিনীর মতো, ফর গড সেকে চিন্তা করবেন না, আলাদা নগরায়ন, নিজেদের জন্য আলাদা গোষ্ঠী চিন্তা করবেন না, জনগণকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে নতুন বাংলাদেশ চিন্তা করেন, লিভেবল বাংলাদেশ। নিজেরা আলাদা, মানে আপনারা উচ্চ জাতি এরকম চিন্তা করার যে এই চিন্তা থেকে আমরা বেরিয়ে আসি, এই বার্তাই কিন্তু 5ই আগস্ট আমাদেরকে দেয়। অতএব কোনো বাহিনী, কোনো গোষ্ঠী, কোনো অলিগারের জায়গা বাংলাদেশে হবে না, আমি বিশ্বাস করি। একটা নিরাপদ এবং সাশ্রয়ী পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য গভর্নমেন্টের কি নীতি সহায়তা এবং প্রণোদনা দেওয়া প্রয়োজন বলে মনে করেন? আমি স্ট্রংলি মনে করি যে ট্রান্সপোর্টের জায়গায় সরকার বড় রকমের কাজ করতে পারতেন। একটা ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, একটা ট্রান্সপোর্টের পরিকল্পনার জায়গা, মাল্টি মডেল ট্রান্সপোর্টের অপরচুনিটিকে লিঙ্কেজ করা, এখনও আমরা নদী পথগুলোকে যে ব্যবহার করতে পারি সেদিকে নজর দেওয়া, তাহলে ছড়িয়ে দিতে পারি, কেবলমাত্র রোড ট্রান্সপোর্টের উপর নির্ভরতা কমিয়ে দেওয়া, এবং ট্রেনে আমরা ঢাকা চট্টগ্রাম বন্দরের সাথে আপনার কন্টেনার ক্যারিয়ারগুলো, কন্টেনার ট্রেনের বাড়ানো, রোডের উপরে কমিয়ে দেওয়া, তাহলে লো কস্ট কমে যাবে, এফিসিয়েন্সি বাড়বে, ইন্টারন্যাশনালি আমাদের কম্পিটিটিভনেস, প্রতিযোগিতার জায়গাটা আমাদের আরও ভালো হবে। এবং ট্রান্সপোর্টে আমরা যেগুলো যত ইন্ডাস্ট্রি যে হতে পারে, বাস যেমন আমরা তৈরি করতে পারি, বাসের ইঞ্জিনটা চেসিসটা এনে ইন্ডাস্ট্রিয়াল স্কিমে যেতে পারি, সেটা কিন্তু এখন যেভাবে হচ্ছে ক্ষুদ্র আকারে হচ্ছে, সেখানে ইনসেন্টিভ দেওয়া যেতে পারে। ট্রেন যদি বগি, বাস যদি তৈরি করতে পারি, তাহলে ট্রেনের বগি তৈরি করতে পারি। তো বগিটা আমরা তৈরি করার জন্য কিছু ইন্ডাস্ট্রিয়াল এনে আমরা কোলাবরেট করতে পারি চায়নার সাথে, জাপানের সাথে করে। এইটা কিন্তু কোনো আমলা, আমি কেন বলতে পারছি, আমার বয়স 73, 50 বছর যাবত ব্যবসা করছি এবং টাকা বাড়ানোর দিকে যায়নি, চিন্তার জায়গায় দেশের উন্নতির চিন্তা করেছে জন্যই ট্রেনের কথা সবসময় বলেছি। ট্রেন কিন্তু প্রায় বাদ দিয়ে দিয়েছিল আজ থেকে বহু বছর আগে, তখন আমরা বলছিলাম যে ট্রেন ছাড়া চলতে পারে না, ট্রেন ইজ এ মাস্ট। কিন্তু ট্রেন চলছে সরকারের দ্বারা চালানো খুব কঠিন, এগুলোকে কিন্তু প্রাইভেটাইজ করতে হবে। এর পরিচালনা মডেল, যেমন আপনার এই মেট্রো রেল কিন্তু কোম্পানি চালাচ্ছে, এরকম কোম্পানি মডেল তৈরি করতে হবে। আপনাকে এখন এই ম্যানেজমেন্ট নিয়ে আসছে বাইরে থেকে, আমাদের বাংলাদেশি বাইরে যারা কাজ করে, কিন্তু আমরা যে বলছি আমাদেরকে কিন্তু টোটাল কনসেপ্টটাই দেখেন আমরা দিয়েছি প্রাইভেট সেক্টর থেকে, ইট ওয়াজ নট দেয়ার। আজকে আমি জোর করে বলছি, এখানে অন রেকর্ড থাকুক, দেশবাসী জানুক যে এই কনসেপ্টে কেউ দেয়নি, আমরা লড়াই করে মেট্রোকে ঢুকেছি, রেলকে বাঁচাইছি। কিন্তু এখনও আমি মনে করি অনেক কিছু সম্ভব, এবং ট্রান্সপোর্টে একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার ছিল। আমরা যে কত অপচয় করছি, সবচেয়ে বড় কথা, কত হাজার মানুষের মৃত্যু হচ্ছে, কত পঙ্গুত্ব বরণ করে মানুষ অভিশপ্ত জীবনযাপন করছে এই ট্রান্সপোর্টের অরাজকতার কারণে। মাফিয়া তৈরি হয়েছে, এই যে আমাদের
2 দিন আগে আপনাদের পত্রিকাগুলোতে রিপোর্ট আসছে, হাজার হাজার কোটি টাকার মাফিয়ারা পাচার করে নিয়ে গেছে এখান থেকে, এই যে বিভিন্ন চাঁদাবাজি করে। এন্টার একটা ক্রিমিনাল জগৎ তৈরি হয়েছে ট্রান্সপোর্টকে ঘিরে। অথচ ট্রান্সপোর্ট ওয়ার্কাররা কিন্তু মানবতার জীবনযাপন করে, তাকে ব্যবহার করা হয়েছে এক ধরনের অপরাধী হিসাবে, মানে সৈনিক হিসাবে, কৃতদাসের মতো। তার কিন্তু কল্যাণের চিন্তা করে নাই, তাকে ইন্স্যুরেন্স দেওয়া নেই, তাকে মর্যাদা দেওয়া হয় নাই। একটা ইন্স্যুরেন্স দিয়ে তাকে যে জীবন তার বেটার লাইফ হতে পারে, সভ্যতা শেখানোগুলো করা হয়নি। অতএব সেই ট্রান্সপোর্টে আমাদের একটা মুক্তিযুদ্ধ করা দেশে আমার বোন লাঞ্ছিত হয় বাসের মধ্যে, এটা হতে পারে না করতে। অর্থাৎ আমি মনে করি এই যে ব্যাপক পরিবর্তন, এই পরিবর্তন যেন অনেক দূর যায়, বিপ্লব মুখে বলা নয়, বরং এই তরুণ প্রজন্মকে বলবো যে আপনাদেরকে এটাকে বহু দূরে নিয়ে যেতে হবে। এবং সেটা আমি মনে করি এখানে যেন কোনো গোষ্ঠী, কোনো বাহিনী আপনার সেটা ফেরাউনদের মতো, পাকিস্তানের মতো এই আলাদা কোনো বাহিনী কিংবা কোনো গোষ্ঠী যেন তৈরি না হয়। তার জন্য আলাদা হাউজিং, আলাদা ট্রান্সপোর্ট, আলাদা আবাসিক এলাকা নো। বাংলাদেশে যেন টোটালি এটা নতুন চিন্তা আসে এবং পরিবহন, আবাসন। জাপানের মতো দেশে আপনাকে বলতে আমার আজকে লোভ হচ্ছে, জাপানে কিন্তু একটা পুঁজিবাদী রাষ্ট্র, কিন্তু জাপানে যদি আপনি চাকরি করেন, গিয়ে আপনাকে জিজ্ঞেস করবে তুমি কত বেতন পাও, যে আপনি মিনিমাম স্যালারি পাচ্ছি কত, 18 মান বলে ওরা, মানে 1,80,000। তাহলে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে ওরা বলে ডানচি নামক এক ধরনের হাউজিং আছে, 3 রুমের 2 রুমের। আপনি অ্যাপ্লাই করবেন যে আমি তো সীমিত আকারে বেতন পাই, আমি এই ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে চাকরি করি, আমার বেতন এত, আমার থাকার জায়গা নেই, আমাকে একটা বাসা দেবে, সিরিয়ালে রাখবে, আপনাকে লটারি করে বাসাটা দেবে, আপনার বেতন থেকে মাত্র 10% নেবে। জাপান একটা পুঁজিবাদী রাষ্ট্র। আমার দেশে কি হয়েছে, মুক্তিযুদ্ধ, আমার গার্মেন্টসের কর্মীকে একটা বাসা পেতে পারে, আপনি কি একটা বাসা পেতে পারেন, আমার একটা তরুণকে বাসা পেতে পারে, একটা মেসের ভাড়া যেখানে 5,000 টাকা। তা আমি মনে করি বিপ্লবটা এখানে হওয়া ছিল, হাউজিংয়ে, পরিবহনে। এটা কিন্তু মৌলিক ব্যাপার, এই হাউজিং এবং ট্রান্সপোর্টেশন একদম মৌলিক। অর্থাৎ মৌলিকটা আপনি ঠিক না করতে পারেন, আপনি তো উন্নতির জায়গায় যেতে পারবেন। ফলে আমি এই কথাগুলো কেন বলতে পারছি, জীবনে প্রায় 50টি বছর এই সেক্টরে কাজ করেছি, ব্যবসার চেয়ে বেশি এগুলো চিন্তা করেছি বলেই কিন্তু সাহস করি মুক্তিযুদ্ধ করেছি, যা মনে করি যে আমার বলা উচিত। এবং সাহস করে বলে যেন অনেক মূল্য দিতে হয়েছে আমাকে। এর আগে আমাকে মানে ইনকাম ট্যাক্স দিয়ে ভোগান্তি করাইছে, আগে এগুলো অভিজ্ঞতা, তারপর থেমে থাকিনি, চেষ্টা করেছি বলতে। আজও কদিন বাঁচবো জানি না, কিন্তু বলে যাওয়ার চেষ্টা করছি। আপনার সঙ্গে অন্য এক আলোচনায় আপনি বলেছিলেন যে বাংলাদেশ পাকিস্তান আমলে এইখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি করবার জন্য 2টা উদ্যোগ হয়েছিল। তারপরে আমরা স্বাধীন হলাম, স্বাধীনতার পরে 54 বছর আমরা অতিক্রম করে এসেছি, আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা হয়নি। এর পেছনে কারণটা কি? স্বাধীনতার পরে আপনার যখন গান্ধারা ইন্ডাস্ট্রি ছিল পাকিস্তান আমলে, যেটা পাকিস্তানের মানে ট্রাক বাস অ্যাসেম্বলিং করতো তারা, তো ট্রাক বাসের তারা অ্যাসেম্বলিং করতো, কিন্তু আবার একটা কারও তারা অ্যাসেম্বলিং করছিল। তাদের প্ল্যান ছিল প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচারিং, ক্রমশ তৈরিতে যাওয়া। তো সেইটা স্বাধীনতার পরে জাতীয়করণ করা হলো, নাম হলো প্রগতি ইন্ডাস্ট্রি। ওই জাতীয়করণের পরে কিন্তু এই সম্ভাবনা, জেনারেল মোটর বলছিল তোমরা এটাকে প্রাইভেট সেক্টরে রাখো, আমরা তোমাদেরকে হেল্প করব। তখনকার সরকার সেটা রাজি হয়নি। ন্যাশনালাইজ করার পরে সেটা যা হবার তাই হয়েছে, সেটা ওইখানেই তার প্রসপেক্ট শেষ হয়ে যায়। বিগত বাংলাদেশ স্বাধীন হলো কত বছর, এখন 54 বছর চলছে। 54 বছরে কিন্তু কোনো অগ্রগতি নাই, বরং যাও ছিল তাও শেষ হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা ভারতের কমার্শিয়াল ট্রাক বাসের বাজারটা অলমোস্ট 100% এখন ভারতের হাতে। বলা হচ্ছিল যে ভারত থেকে নাকি তৈরি হবে, কিছু তৈরি হয়, এমনকি একটা ছোট পিকআপও তৈরি করতে পারা যায়। তো সেই ক্ষেত্রে বয়সের ভার দিয়ে 5 বছর বয়স রেখে কিন্তু টোটালের অনেক নিম্নমানের বাস ট্রাক, যেগুলো 30-40 বছর আগের টেকনোলজি আউট হয়ে গেছে, সেটা আমদানি করছে নতুনের নামে। আর আমরা জাপান থেকে আনছি সর্বশেষ প্রযুক্তির, সেটাকে বন্ধ করার অনেক রকমের পায়তারা চলছে। এই বাংলাদেশের ঢাকার প্রাইভেট ট্রান্সপোর্টের চেহারাটা ভালো কেন দেখছেন জানেন? জাস্ট বিকজ অফ জাপানিজ ভেহিকেল। এবং এইটা আমরা বহু লড়াই করে সাকসেসিভ গভর্নমেন্টকে আমরা কৃতজ্ঞতা জানাই। চিন্তাবিদ, প্রশাসন, এই সরকারি অফিসার, সামরিক অফিসার, সমস্ত পুলিশ বাহিনী সবাই কিন্তু এ ব্যাপারে, এনজিও, আপনারা, মিডিয়া সবচেয়ে বড় সমর্থন করাতে কিন্তু টিকে আছে। নতুবা স্বার্থবাদী মহল কিন্তু এখনও চক্রান্ত চলছে যে রিকন্ডিশন গাড়িকে বন্ধ করে দেওয়া যায় কিনা। সমালোচনা আপনাদের করা হয় যে রিকন্ডিশন গাড়িগুলো ওখানে যথেষ্ট লাইফ ওখানে যাচ্ছে, তারপরে আসছে এবং এগুলো বেশি পলিউশন করছে, ওইটার ব্যাপারে আপনাদের বলতে। এটার একদম সবচেয়ে বড় উদাহরণ হলো বিলেত, উন্নত বিশ্ব। সে কিন্তু বলছে যে আমার এখানে যে গাড়ি আমদানি হবে তার ইমিশন স্ট্যান্ডার্ড দিয়ে এত বেশি দূষণ থাকলে আসবে না, থাকলে তাকে ফাইন পেনাল্টি দিতে হবে।
কিন্তু আমাদের এখানে করছে কি বয়স দিয়ে। আমরা যে গাড়িগুলো আনি জাপানের জন্য তৈরি, একদম বিশ্বের সেরা। ফলে এমনকি জাপান যখন রপ্তানি করে তখন কিন্তু ওই ইন্দোনেশিয়া থেকে করে, থাইল্যান্ড থেকে করে, অন্য দেশ থেকে করে, সে কিন্তু একই মডেল করে না, সেখানে লোয়ার কোয়ালিটি করে, আগের টেকনোলজিটা করে। এখন থেকে 15, 20, 25 বছর আগের টেকনোলজিটা ট্রান্সফার করে দেয় ইন্দোনেশিয়াতে, ট্রান্সফার করতেছে চীনে। কিন্তু জাপান থেকে আমরা যেটা আনছি ওর কোনো তুলনা হয় না। যার জন্য বাজার অর্থনীতি যাকে বলে, বাজার দেখেন অনেক বেশি ট্যাক্স দিয়েও একটা মধ্যবিত্ত স্বপ্ন চিন্তা করে যে আমি একটা জাপানি গাড়ি কিনবো। ইন্ডিয়া থেকে আনা এই যে হোন্ডার এগুলো জিপ টিপগুলো অনেক কম দাম, ট্যাক্সও অনেক কম করেছে ওরা, কিন্তু আমরা অনেক বেশি ট্যাক্স দিয়ে আমরা কিন্তু ক্রমশ বাজার হারিয়ে ফেলতেছি। কারণ ট্যাক্স আমাদের থেকে একটা অসামঞ্জস্যতা, বৈষম্য কিন্তু আছে, অনেক বেশি ট্যাক্স নিচ্ছে। আমরা আপনার অনুষ্ঠানের মাধ্যমে সদস্য সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি 000 প্রবক্তা, আমি বলবো এখানে যেটা অর্থনীতি আছে, এখানে যেটা বিশাল সামাজিক ব্যবসা আমরা গড়ে তুলেছি, সে রিয়েলি এ সোশ্যাল বিজনেস। এখানে কিন্তু মনোপলি নাই, কোনো এজেন্ট নাই। আমরা সবাই মানে হাজারের উপরে আমাদের সদস্য আছে, লক্ষাধিক লোক সারা দেশে কাজ করছে এই ইকোনমিকে ঘিরে। তার পার্টস, ইউজড পার্টস, লোকাল সার্ভিস, লোকাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে অনেক কিছু। এইটা কিন্তু গড়ে উঠছে বিগত 50 বছরে। আমরা মনে করি যে এখানে বয়সের সীমা দিয়ে আমাদের বরং প্রতিকূল অবস্থা তৈরি করা হয়েছে। নতুনের বাজার তৈরি যদি করতে হয় তাহলে মানুষকে কিনতে মানে বাজারটা হতে হবে কমপক্ষে 1 লক্ষ গাড়ির বাজার, তাহলে কিন্তু আপনি 40% তৈরি করতে পারবেন। সাউথ আফ্রিকার কনসালটেন্ট আসছিল এই অবশ্যই, তারা বলে গেছে, তারাকে সরকার এনেছিল যে প্রগতিতে গাড়ি তৈরি করবে, মেড ইন বাংলাদেশ গাড়ির একটা চিন্তা বিগত সরকারের ছিল। তখন তারা আমাদের কাছে ইন্টারভিউ করতে আসছে, আসে আমি তাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের দেশের অবস্থা কী। বলছে সাউথ আফ্রিকাতে আমরা গাড়ি তৈরি করি 40%, ইম্পোর্ট করি 60%। শুল্ক করার তারতম্য কি? লোকালটা করলে 39% কম, আমদানি করলে 39% বেশি। চয়েস ইজ মার্কেট। অর্থাৎ মার্কেট ইকোনমিতে আপনি কিন্তু বন্ধ করতে পারেন না, বরং এমিশন স্ট্যান্ডার্ডকে ঠিক করে বয়সের সীমা তুলে দেওয়া উচিত। তাহলে কিন্তু এখন যে বৈদেশিক মুদ্রা, যে গাড়ি আমি $25,000 আনি, সেটা আমি কিন্তু কয়েক বছরের পুরনো হলে আমি $12,000 আনতে পারি। আমার $12,000 বেঁচে গেল, সরকার পুরো রেভিনিউ পেলে, এখন যা রেভিনিউ পায় তার ডবল ট্রিপল রেভিনিউ পাবে এবং আপনি গাড়িটা কিনতে পারবেন। তাহলে উইন উইন একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আমি আমার বিনীতভাবে বলবো সদস্য সরকার, আপনারা অর্থ মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প, সবাই মিলে কিন্তু আপনারা ব্যাপারটা দেখেন, বিশ্ব প্রেক্ষিতগুলো দেখেন, বিশ্ব উদাহরণগুলো দেখেন। যেমন ইন্দোনেশিয়ার সিঙ্গাপুরে তারা পলিসি করেছে, তারা 2030 সালের মধ্যে সব গাড়ি হাইব্রিড করে ফেলবে। আমরা কিন্তু সরকার ঘোষণা করে কিছু আপনার শুল্ক কর ছাড় দেওয়াতে অলমোস্ট কিন্তু হাইব্রিড দিকে চলে যাচ্ছি আমরা। এবং এখন ইলেকট্রিকের কথা বলে জানেন, ইলেকট্রিক ভেহিকেলের ডিউটি অনেক কমিয়েছে 89%। তাতে রোলস রয়েস গাড়ি চলে আসছে এখানে নাকি 12-13টা, যেটা উন্নত বিশ্বে কিন্তু লাক্সারি ট্যাক্স আছে, তাকে ট্যাক্স নেই। আপনি এমনি গাড়ি আনলে 800% ডিউটি, আর ওইখানে ইলেকট্রিক নাম দিলে 89% ডিউটি। তাহলে সরকার তো মারা যাবে এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে যাবে, ট্রেডগুলো ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি আমাদের অভিজ্ঞতাটা কাজে লাগান, আপনারা একটা বসে একটা বিশ্বমানের পলিসি তৈরি করেন এবং বলেন যে লোকালি যে সত্যিকার যে তৈরি হয় সেই তৈরির প্যারামিটার কী, তৈরি বলতে কী বোঝা যায়, তাকে কত % আপনি সাপোর্ট করবেন এবং আমদানি করলে কত বেশি হবে, তারপরে কত দিনের মধ্যে আমরা হাইব্রিড পর্যন্ত যাব এবং কমার্শিয়াল গাড়িগুলি কতদিনে ইলেকট্রিক হতে পারে। ইংল্যান্ডের মতো করে আমরা এই জিনিসটা নিয়ে আগামীতে আপনাদের কাছে আসবো। আপনি জানেন এটা শুধু ঢাকা শহর না, বাংলাদেশের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা আলোচনার মধ্যে একটু সেটা আলোকপাত করেছিও যে এই যে অননুমোদিত ব্যাটারি চালিত রিক্সা, এটার এরকম গ্রোথ কেন হয়ে গেল? অলিতে গলিতে, ফুটপাতে, সব জায়গাতে, হাইওয়েতে এই রিক্সা অবৈধ। এটা কিন্তু আমি বলবো গভর্নেন্স ফেলিউর। এই গভর্নেন্সের জন্য যে এজেন্সিগুলো আছে তারা কি বলবে, যেমন BRTA, তারা বলবে যে তো রেজিস্ট্রেশন দেওয়ার কোনো প্যারামিটার নাই, তার কোনো ইঞ্জিন নাম্বার নাই, তার কোনো সে চেসিসের অটোমোবাইল ফর্মে পড়ে না, সে রিক্সার মধ্যে একটা ব্যাটারি লাগাই ফেলতেছে। আবার ছোট চাকা, সামনে বড় চাকা, মানে সেটা বলবে BRTA। ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি আছে, তারা কি বলবে আমি জানি না। ফলে চিন্তাহীনতা এবং এক ধরনের অরাজক অবস্থা তৈরি করেছে কিন্তু নন গভর্নেন্স। কিন্তু আপনি তাই বলে এখন যে আপনি অবাঞ্ছিত সন্তান হয়ে গেল, তার সংখ্যা যখন বেড়ে যাবে তখন বাঞ্ছিত সন্তানের তো মূল্য থাকবে না। তো এই কথা কিন্তু তখন ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট। এখন তারা
রাস্তা দখল করে কিন্তু বলছে তাকে অধিকার দিতে হবে। কিছুদিন পরে সে কিন্তু এয়ারপোর্টের রানওয়ে থেকে বলবে এই রানওয়ে এত বড় খালি পড়ে আছে, কতক্ষণ পর প্লেন নামে, আমি এখানে এই অটো চালাবো, এরকমটা হতে পারে কিন্তু। ফলে তারা এখন দাবি করছে যে আমি এটার বিরুদ্ধে বলবো যে মানুষ জীবনের প্রয়োজনে চড়তেছে। নসিমন করিমন ভটভটির বিরোধী লোকেরা বলতো, আমরা বললাম যে আমি তখন বলছিলাম যে দেখেন ওদেরকে এরকম একটা পল্লী অঞ্চলের ট্রান্সপোর্ট হিসেবে ঠিক আছে, নট ইন দ্য মেইন রোড, এতে চলতে পারে। সেখান থেকে একটা লোকাল ট্রান্সপোর্ট আমরা 3 চাকার গাড়িও কি আমরা বানাতে পারতাম না, ইমপ্রুভ করতে পারতাম না? কেন করতে পারলাম না? এটা আমাদের টোটাল ফেলিওর, পলিসির ফেলিওর, এবং আমি বলবো যে চিন্তার ফেলিওর এবং গভর্নেন্সের ফেলিওর। সবটা কিন্তু দায়িত্ব আমাদের নিতে হবে। আমারও সেখানে ব্যর্থতা আছে, সরকারের ব্যর্থতা কেউ করতে পারবে না, যার জন্য এখনও সময় আছে। আমি মনে করি সিরিয়াসলি এগুলোকে নিয়ন্ত্রণে আনা উচিত। এবং 3 চাকার গাড়িও কী কী হতে পারে, কোন কোন রোডে চলতে পারে, গ্রাম অঞ্চলেও কিন্তু সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে মানুষ পরিবহনের প্রয়োজনে আপনি যদি শুল্ক কর কমে দিয়ে ভালো মানের গাড়ি আনতে দেন কিংবা তৈরি করেন, আপনি যে বলছেন তৈরি করতে চান, তৈরি করার তো সুযোগ ছিল 3 চাকার গাড়ি, কেন আপনি তৈরি করতে পারলেন? ট্রাক বাস তৈরি হতে পারতো, তৈরি করতে কেন পারলেন? বাসের কিন্তু ইন্ডাস্ট্রি প্রায় শেষ হয়ে গেছিল। আমি প্রয়াত অর্থমন্ত্রী শ্রদ্ধা জানাই, আল্লাহ কেন আমি নামাজ পড়ে ওনাদের জন্য দোয়া করি, সাইফুর রহমান সাহেব, কিবরিয়া সাহেব, আবুল মাল আব্দুল মহিদ সাহেব, তারা কিন্তু অসাধারণ মানুষ ছিলেন। কিবরিয়া সাহেবের সময় বাসের ডিউটি কমিয়ে দিলেন। আমি যে স্যার বাসের তো চেসিস এবং ইঞ্জিনটা এনে আমরা বাস লোকালি তৈরি করি, তো আপনি ডিউটি কমাই দিলে ইন্ডাস্ট্রিগুলো বসে যাবে। কেউ তো বলে নাই। তখন আমি জিয়া সাহেব বেঁচে আছে এখনো, জিয়া সাহেব এবং নাবানের কামাল সাহেবকে বললাম যে আপনারা ইমিডিয়েটলি দেখা করেন অর্থমন্ত্রীর সাথে। এই দেখা করে সেই যাত্রা আমরা ক্যাব শেষই বলে, সেই সাথে ইঞ্জিন এনে বাস তৈরি করার একটা হাতুড়ে, মানে ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো আছে বাংলাদেশ তৈরি হচ্ছে, এদেরকে প্রণোদনা দিয়ে বুয়েট এবং পরিকল্পনার সাহায্য নিয়ে কিন্তু আমরা বাসের নির্দেশে করতে পারতাম। বাসের ইন্ডাস্ট্রি এমনকি রেলের যে কারখানায় পড়ে আছে এগুলো দিয়ে কিন্তু আমরা কোচও তৈরি করতে পারতাম। সম্ভব, অসম্ভব না কিন্তু, এটা কোনো রকেট সায়েন্স না কিন্তু, ইটস ভেরি মাচ পসিবল। যদি জাপান একটা ইঞ্জিন এনে জাপানে গাড়ি তৈরি করতে পারে এবং ব্রিটেনকে ছাড়িয়ে যাদের কাছে এনেছিল তাদেরকে ছাড়িয়ে বুলেট ট্রেন তৈরি করতে পারে, আমরা কেন পারবো না? আমরাও কিন্তু পাকিস্তান আমলে একটা পর্যায়ে ছিলাম, স্বাধীনতার পরে আমরা খেয়ে হারিয়ে ফেলেছি। আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিকে সেভাবে যেতে পারি নাই, যার জন্য পাকিস্তান আমলে যে ঢাকায় যে রোড ট্রান্সপোর্টের ইপিআরটিসি ছিল, ইস্ট পাকিস্তান রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এবং 70 সাল পর্যন্ত জানেন রেলওয়ে প্রফিটে ছিল, ইস্ট পাকিস্তান রেলওয়ে প্রফিটে ছিল। আমরা রেলওয়ে, আমি চট্টগ্রাম চাকরি করতাম, উল্কাতে করে আসতাম লাকসাম, রেলওয়ে ছিল সবচেয়ে নিরাপদ ট্রান্সপোর্ট। কিন্তু চিন্তাহীনভাবে এক ধরনের বাজারের ইয়েতে আমরা হারিয়ে গেলাম। এখন আমাদের উচিত হচ্ছে, যেহেতু দেশে যে বাজারটাকে ব্যবহার করে, বাজারকে কেন্দ্র করে শিল্প হয়, অর্থাৎ এইটার জন্যই কিন্তু আমরা, যদি আমি মধ্যবিত্ত বাড়াতে পারি, 1 লক্ষ মানুষকে প্রতি বছর গাড়ি কিনতে, সেটা গ্রামে গঞ্জে মফস্বলে আনতে হবে, সেটা যদি এই তো মানুষের মানে আপনার এই যে ব্যাটারি চালিত অটোতে চড়ে কেন, গাড়ি তো নাই। যদি আমরা এই গাড়িগুলো করতে পারি এবং সেখানে ট্যাক্স আপনি একদম কমাই দেন, অটোতে কেন যাচ্ছেন, ওর তো কোনো ট্যাক্স নাই, তো নো ট্যাক্স, তার রেজিস্ট্রেশন ফি নাই, তাকে ডেলি চাঁদা দিয়ে চলতে হয়, চাঁদারা নিচ্ছে আর এক অঘোষিত সরকার। দেখেন প্রতিদিন যদি 40, 50 লক্ষ, 60 লক্ষ গাড়ি থাকে, তারা কিন্তু পার ডে চাঁদা দিচ্ছে। এটা অলিখিত সরকার কিন্তু কাজ করছে, মাফিয়াতন্ত্র চালু হচ্ছে। ফলে তারা কিন্তু এখান থেকে টাকা উপরে যাচ্ছে, সে টাকা পাচার হয়ে কানাডা, আমেরিকাতে বেগম পাড়া তৈরি হচ্ছে। মানে স্বাধীন দেশে আমাদের এই যে অবস্থা, অথচ আমরা কিন্তু ট্যাক্সটা কমিয়ে দিয়ে যদি আপনি অটোমোবাইল ইন্ডাস্ট্রি করি, ওই দিকে ওই সব গাড়িগুলো এখন তৈরি হতে পারে। আমাদের যে বোঝা তৈরি হয়েছে এই যে অবৈধ গাড়িগুলো, এই গাড়িগুলো নিয়ে আমরা এখন কি করতে পারি? অটো রিক্সা কথা বলছি। আপনি তো মহানগরে আপনাকে এইভাবে চয়েস, আপনি যদি আধুনিক শহর বিন্যাস করেন, মানুষ হাঁটার জায়গা পর্যন্ত নাই, সেখানে আপনি অটোগুলো একটা বিরাট বিড়ম্বনা হিসেবে কিন্তু আসতেছে। বলবে তাহলে মানুষ কেন চড়ে? আমাদের রিক্সা চড়তে, যেহেতু আমাদের পাবলিক ট্রান্সপোর্ট কম ইত্যাকার কারণে। পাবলিক ট্রান্সপোর্টে যদি আপনি বাসগুলোকে, এখন বাস অনেক রকম হতে পারে, বাস ইলেকট্রিক বাসও হতে পারে, কিন্তু মানে সরবের ট্রাম, ওই কলকাতার ট্রাম না, কিন্তু এটা কিন্তু আমরা লোকালি করতে পারি, কিচ্ছু না, কিন্তু মোটর লাগিয়ে দিয়ে বাসের, আমি মনে করি যে একদম ভেরি মাচ পসিবল। এন্টার ঢাকাটাকে একটা কোম্পানির আদলে নিয়ে যারা বাস মালিক, তাদের কোনো লস হবে না, তাদের সবাইকে আপনি মালিকানা দেন, বাবা আসো তোমরা সবাইকে আমরা শেয়ার দিচ্ছি, বাট দ্যাট শুড বি ওয়ান কোম্পানি, এবং সরকার একটা মালিকানা নিল, ইটস পসিবল। আমরা বিশ্বমানের কনসালটেন্ট নিয়ে এবং ওভারসিজ যে বাংলাদেশিরা আছে তারা বিনিয়োগ করবে, আমার কোনো বিদেশি টাকা দরকার নেই, পসিবল। আমি আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে বললাম, চ্যালেঞ্জ করে বললাম, না পারলে আমাকে ফাঁসি দিন। একটা উদ্যোগ তো মধ্যে হয়েছিল
গভর্নমেন্টের তরফ থেকে, সিটি কর্পোরেশনের তরফ থেকে নেওয়া হয়েছিল যে কতগুলো কোম্পানি হবে এবং রুট ঠিক করে দেওয়া হবে, ওই পার্টিকুলার কোম্পানির অধীনে ওই রুটের গাড়িগুলো চলবে, সেটা ফেল করলো কেন? সেগুলোতেও কিন্তু চিন্তাহীনতা ছিল এবং গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ ইত্যাদি। আপনাকে তো একটা জায়গায় গিয়ে বলতে হবে যে এটা আমি করবো, সেখানে কেউ বাধা দিলে এটা জাতীয় স্বার্থের পরিপন্থী হবে। আপনি যদি এখানে অমক গোষ্ঠী, অমক ভাই, তমক ভাইদের প্রভাবে গোটা রাষ্ট্র পিছিয়ে পড়ে, সেখানে তো জাতি তৈরি হবে না। আপনি তো বিভিন্ন তন্ত্রে, বিভিন্ন গোষ্ঠীর কাছে আমরা হারিয়ে গিয়েছিলাম, তারা তখন পালিয়ে গেছে অলিগার্করা। যে আপনি যে দানব তৈরি করেছিলেন, সেই দানবরা তখন দৃশ্যপটে নাই। ফলে যদি আপনাকে আপনার জনগণের রাষ্ট্র তৈরি করতে হয়, আমাদের তরুণদেরকে দায়িত্বটা নিতে হবে যে আমরা যে পারি সেটা কিন্তু 5ই আগস্ট আপনি দেখালেন। এখন রাষ্ট্রকে বিন্যাস করা, এর যে ব্যাপক পরিবর্তন করা, সংস্কার করা, এটাও কিন্তু আপনাদেরই করতে হবে। সেখানে আপনি যদি যাদের হাতে ছেড়ে দিয়েছেন, আমি মনে করি দ্যাট ইজ নট এনাফ। আপনি বলা হয়, চার্চিল বলতো, ওয়ার ইজ এ কমপ্লেক্স গেম, ক্যানট বি লেফট টু দি জেনারেলস অ্যালোন। যুদ্ধ একটা জটিল খেলা, কিন্তু শুধুমাত্র জেনারেলদের হাতে ছেড়ে দেওয়া যায় না। অর্থাৎ আপনি আমলাদের উপর ছেড়ে দেবেন, সামরিক বাহিনীর উপর ছেড়ে দেবেন, নো। আপনাকে কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে হবে, আপনাকে জনগণের অভিজ্ঞতার কাজে লাগাতে হবে, জাতীয় চিন্তা চেতনাকে সামনে আনতে হবে। ন্যাশন হিসাবে আপনার প্রায়োরিটি কী আনতে হবে। কেবল বাইরে থেকে আনবেন, কনসালটেন্টরা আসবে, বাইরে থেকে আসবে, এইভাবে কোনো জাতি রাষ্ট্র তৈরি হতে পারে না। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব আব্দুল হকের সঙ্গে। আমরা বুঝবার চেষ্টা করলাম যে বাংলাদেশের গণপরিবহনের পরিস্থিতি কী এবং সেগুলোর সমাধানের উপায় কী। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।